আমার বাবার প্রত্যেকটা যুক্তির আমি আজকে খণ্ডন যদি করতে চাই তাহলে তার প্রথম কথাটা দিয়ে শুরু হবে। তার মামলার প্রথম কথা ছিল আমার মেয়ের বয়স 16 বছর। মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে আমি সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের ইচ্ছায় খন্দকার মোস্তাক আহমেদের কাছে এসেছি, আমাকে কোনো রকম ব্ল্যাকমেইল কিংবা জোর অপহরণ করা হয়নি। একটা কথা আমি বারবার বলে যাচ্ছি এবং আমার বাবার প্রত্যেকটা যুক্তির আমি আজকে খণ্ডন যদি করতে চাই তাহলে তার প্রথম কথাটা দিয়ে শুরু হবে। তার মামলার প্রথম কথা ছিল আমার মেয়ের বয়স 16 বছর। সে গতকালকে অন দ্য রেকর্ড বলেছে যে আমার মেয়ের বয়স কত, আমার মেয়ের বয়সের জন্মসাল হলো 2004। ঠিক আছে, এই কথাটা আপনার সেও ক্লিয়ার করেছে, আমি এটা নিয়ে আর ডিটেলস বলবো না। তারপরে সে যেটা বলেছে, অভিযোগ করেছে যে খন্দকার মোস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকের কথাগুলো বলাচ্ছে। কিন্তু আমি তো আজকে নিজে এসেছি এবং আপনারাই চলে আসেন আমাদের কাছে। আমরা তো আপনাদের কাছে যাচ্ছি না, আপনারা চলে আসেন, যখন তখন চলে আসেন, আমরা তো আমাদের বক্তব্য দিচ্ছি এবং আমাদের প্রত্যেকটা বক্তব্যের প্রত্যেকটা লাইনে খুব বেশি পরিষ্কার করে বলছি যে আমি নিজের ইচ্ছায় গিয়েছি। আমার বাবা কেন মিথ্যা কথা বলেছে এটা আমি বলেছিলাম যে নারী ও শিশু আদালত দমন, আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম যে আমার বাবা মা এই বিয়ে মেনে নিতে পারে না, তাই এই অত্র মামলা দায়ের করেছে। এটা একদম আমার এই জবানবন্দিতে আছে, সেটা আমি ম্যাজিস্ট্রেটের সামনে দিয়েছি। এটাকে 22 ধারা জবানবন্দি বলে। তনিমার সাথে আমাদের পরিচয় হয় আমাদের বিয়ের 2 মাস পরে বা 1 মাস পরে। তার সাথে যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে তো সেই সূত্রে তার সাথে একদিন ফোনে কথা বলেছিলাম এবং তারপর যখন আমি বিয়ে করে খন্দকার মোস্তাক আহমেদের কাছে চলে আসি তখন পারিবারিকভাবে তার সাথে আমার দেখা হয় এবং আমরা ভালোভাবে আছি। আমার বাবা যে কথাটা বলেছে তনিমার মাধ্যমে, তনিমা আমার থেকে বয়সে যথেষ্ট বড় এবং সে বাংলাদেশে না, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে। যখন আমাদের বিয়ে হয় তখন সে বাংলাদেশে না বরং লন্ডনে অবস্থান করছিল। এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা, কারণ এর প্রেক্ষিতে আমার বাবা কোনো রকম কোনো প্রমাণ রাখতে পারেননি। আমি বলেছি যে আমাদের বিয়েটা ভালোবাসার মাধ্যমেই হয়, আমি তাকে পছন্দ করেছি তাই তার কাছে গিয়েছি। সে সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে এবং সে একটা ভিডিও দেখাচ্ছে, সেই ভিডিওতে সে আমাকে খাওয়ানোর চেষ্টা করছিল, বলছে এখানে নাকি নেশা জাতীয় কোনো দ্রব্য আছে বা সামথিং এলস। আমি নিজে বলছি আমি তো ভিকটিম, আমি আমার সাক্ষীটা দিচ্ছি যে সেখানে কোনো কিছুই ছিল না, আমি বরং রাগ হয়েছিলাম, খেতে যাচ্ছিলাম না, তাই সে আমাকে বলছিল তুমি খাও সারাদিন খাওনি খাও। তার কথাটা একটু জোরে ছিল তাই মনে হয়েছে সে রুডভাবে বলেছে, কিন্তু আসলে তো তা না, তার কথাগুলি মিথ্যা ছিল। আমি এর আগেও বলেছি বাবা যদি আমাদের সম্পর্কটাকে মেনে নেন, তার একরোখা জেদ কিংবা রাগ সে ঝেড়ে আমাদের সম্পর্কটা যদি সে মেনে নেন এবং আপন করতে চান তবে আমি অবশ্যই যাব এবং অবশ্যই আমি তো এখন পর্যন্ত করছি, আমি এখন পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমি এখানে আপনাদের মাধ্যমে তাকে বলছি যে সে যদি বলে যে আমি মাফ চাইলে আমি তার 2 পা ধরে মাফ চাইবো, আমি তার দৃষ্টিতে অন্যায়, আমি সেই অন্যায়ের জন্য তাই 2 পা ধরে মাফ চেয়ে তার কাছে ক্ষমা চাইবো যে বাবা আমাদেরকে মাফ করে দাও। আমার বাবা বলেছে যে আমি মানবো না বা এরকম কিছু একটা কথা সে গতকালকে টক শোতে বলেছে। তা আমি আমার বাবাকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে বাবার কাছে আমি যাব আমার হাজব্যান্ডের সাথে এবং আমাদের বিয়ের বিষয়টা সে যদি সাদরে গ্রহণ করে তবেই যাব। আমি তো আসলে তাকে ভালোবেসে বিয়ে করেছি, এখানে অর্থবিত্তের প্রশ্ন কেন বারবার চলে আসছে আমি জানি না। আমি বারবারই বলছি আমি তাকে ভালোবেসে তার কাছে এসেছি। এখন প্রসঙ্গ তো অনেক কিছুই হতে পারতো, পরিস্থিতি অনেক কিছুই হতে পারতো, সেই পরিস্থিতি হয়নি, সুতরাং আমি তার তো কোনো উত্তর দিতে পারছি না। যেই পরিস্থিতি হয়েছে আমি তার প্রেক্ষিতে বলছি যে আমি তার কাছে ভালোবেসে এসেছি, অর্থবিত্তের জন্য তো আমি তার কাছে আসিনি যে তার কাছে অর্থবিত্ত থাকলেই তার কাছে যাবো বা অর্থবিত্ত না থাকলে তার কাছে যাবো না, এমন কোনো প্রশ্ন কেন উঠে আসছে? না থাকলেও আমি যাকে ভালোবেসেছি তার কাছেই যাব।